যে দল ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অত্যন্তভাবে ভূমিকা রাখে, যে দল টানা ১৬ বছর দেশকে শাসন করেছে। এমন কি ঘটেছিল যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো? চলুন জেনে আসা যাক। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে লক্ষ লক্ষ তরুণ তরুণী স্থিতিশীলতা ও গর্বের প্রতীক হিসেবে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সিস্টেম যখন তাদের বিরুদ্ধে কারচুপির শিকার হয়, তখন কি হয়? যখন ৫৬% চাকরি কোটার আওতায় সংরক্ষিত থাকে আর মেধার ভিত্তিতে মাত্র ৪৪% চাকরি থাকে। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট। এটা ছিল ন্যায্যতার জন্য লড়াই, গুলি ও লাঠির লড়াই, এবং এমন একটি সরকার যে কিনা সাধারণ জনতার কথা শুনতে অস্বীকার করেছিল। বিষয়টি আরো ভালো করে বুঝতে হলে আমাদের সময়ের পেছনে যেতে হবে। ১৯৭২ সালে স্বাধীনতার ১ বছর পর তৎকালীন সরকার ৩০% কোটা মুক্তিযোদ্ধাদের, ১০% নিহত নারীদের এবং ৪০% জেলা কোটা সংরক্ষিত করেছিলেন, আর বাকি ২০% মেধাভিত্তিক করা হয়েছিল। ১৯৭৫ সালে শেখ মুজিবুরকে হত্যা করা হয় এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। তার ১ বছর পর ১৯৭৬ সালে মেধাভিত্তিক চাকরির পরিমাণ বাড়িয়ে ৪০% করা হয় এবং জেলা কোটা ২০% কমানো হয়। ১৯৮৫ সালে সকল নারীকে কোটার অন্তর্ভুক্ত করা হয়, মেধাভিত্তিক চাকরির পরিমাণ ৪৫% করা হয় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা আদিবাসী সম্প্রদায়ের জন্য নতুন করে ৫% কোটা তৈরি করা হয়। ১৯৯৭ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ২৬ বছর পর বয়সের কারণে মুক্তিযোদ্ধা কোটার নিয়োগ কমে যায়, যার ফলে সরকার মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটার পরিমাণ বাড়িয়ে দেয়। ২০১০ সালে সরকার মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য কোটা আরও বাড়িয়ে দিয়েছিল। বাকি কয়েক বছরে কোটা অনেকবার পরিবর্তন করা হয়েছে, কিন্তু শেষ ফলাফল ছিল ৫৬% কোটা আর ৪৪% মেধার ভিত্তিতে। ৫৬%-এর মধ্যে ছিল ৩০% মুক্তিযোদ্ধা, ১০% নারী, ১০% জেলা কোটা, ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী, ১% প্রতিবন্ধী কোটা। ২০১০-এর এই সিদ্ধান্তের পর ২০১৩ সালে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে বড় একটি আন্দোলন হয়। বাংলাদেশের বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে প্রায় ৪.৫ লাখ থেকে ৫ লাখ গ্রাজুয়েটস ৩,০০০ সিভিল সার্ভিস জবের জন্য কম্পিট করছে, যার মধ্যে ৯০০ সিট বা ৩০% কোটার অন্তর্ভুক্ত। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোটা সংস্কারের ডিমান্ডের জন্য আন্দোলন করে। এই সময়েও সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে ২০১৮ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন সিভিল সার্ভিস পরীক্ষায় আর কোনো কোটা ব্যবস্থা থাকবে না এবং প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। ২০১৮ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ৯ থেকে ১৩তম শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা অপসারণ করে। এখন আপনি বলতে পারেন, যখন দাবি মেনে নিয়েছিল তখন সমস্যাটা কোথায় সৃষ্টি হলো? কোটা পদ্ধতি বাতিলের সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে ২০২১ সালে একজন মুক্তিযোদ্ধার বংশধর এবং আরও ৬ জন রায়ের বিরুদ্ধে আপিল করে। ফলাফল হিসেবে ৫ই জুন ২০২৪-এ বাংলাদেশ হাইকোর্ট একটি রায় জারি করে, যা সরাসরি কোটা বিজ্ঞপ্তি বাতিল করে এবং এটাকে অবৈধ ঘোষণা করে। এভাবে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ কোটা পুনরুদ্ধার হয় এবং ৫৬% কোটা ফিরে আসে। এরপরে ঈদের ছুটির জন্য সরকারি কার্যকলাপ বন্ধ হয়ে যায় এবং ছাত্রদের আন্দোলন কিছুদিনের জন্য থেমে যায়। ১লা জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। ডাবের রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে ৪ই জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণী পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ৩ দিনের বন্ধ ঘোষণা করা হয়। ৫ই জুলাই শাহবাগ থেকে ধর্মঘটের ঘোষণা আসে। ৬ই জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ। ৭ই জুলাই থেকে শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এর ফলে অচল হয়ে পড়ে ঢাকা। ১১ই জুলাই বৃষ্টি এবং পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রছাত্রীরা শাহবাগ অবরোধ করে রাখে। এই একই দিনে সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ এবং তাদের সাথে যুক্ত হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের পোষা কুকুরেরা। আর এই হামলার পরে সারা দেশে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠে। ১৪ই জুলাই শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দেয় এবং ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। এই দিন গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সাংবাদিক
সাংবাদিক প্রভা শামীম ও ফারজানা রূপা তাদের উস্কানিমূলক প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের কটাক্ষ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। তার এমন বক্তব্যে আন্দোলনের আগুন আরও তীব্র হয়ে ওঠে। ঠিক সেই রাতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নামে। তাদের মুখ্য স্লোগান ছিল এবং 15 জুলাই হাসিনার বাহিনীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং হাসিনা শিক্ষার্থীদের তুচ্ছ করে বলেন। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছি তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটে গত রাতে, তার জবাব তারাই দেবে। এমন উস্কানিমূলক বক্তব্যের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ। মন্ত্রীদের দেয়া এই সকল হুমকি বাস্তবায়ন শুরু হয়ে যায় 15 জুলাই দুপুরের পর। 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আবু সাইদ। খবরটি ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন আরো ভয়াবহ মোড় ধারণ করে। সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আরো 5 জন শহীদ হয়। 17 জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল। এই দিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়কে। কয়েক দফা হামলা করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। দুপুর থেকে সড়ক, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গায়েবে জানাজা, কফিন মিছিল করে, দফায় দফায় পাল্টাপাল্টি হামলা চালায়। শিক্ষার্থীদের ওপর হামলা, পুলিশের নৃশংস হত্যাকাণ্ড ও ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার, যাতে খবরগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়তে না পারে। 17 জুলাই সন্ধ্যা 7:30টা হাসিনা কালো পোশাক পরিধান করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। তার ভাষণে সে মানুষকে ম্যানুপুলেট করার জন্য ইমোশনকে ইউজ করে। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, আমার থেকে আর কে বেশি জানে। 18 জুলাই যখন চারিদিকে থমথম অবস্থা, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্তম্ভিত, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামে। তৃতীয় দফায় আন্দোলন শুরু হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। আন্দোলনে যুক্ত হয় সর্বস্তরের মানুষ। পুলিশ ইন্টারভিউতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, রাস্তায় বের হলে ডিরেক্ট গুলি। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি। একই দিনে ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে শিক্ষার্থীদের ওপর। পুলিশের গুলিতে শহীদ ইয়ামিনের লাশ এপিসিতে উঠিয়ে অন্যান্য শিক্ষার্থীদের ভয় সৃষ্টি করতে শোয়াব শেষে লাশটি রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করে এবং আহত শিক্ষার্থীকে টেনে নেওয়ার সময় পুলিশ নিয়ে যেতে বলেও কাছ থেকে গুলি করে। 18 জুলাই উত্তরা আজমপুর এলাকার মীর মাহফুজুর রহমান মুক্ত যখন ক্লান্ত শিক্ষার্থীদের পানি বিতরণ করছিলেন, তখন তিনি টিয়ার শেলের ধোয়ার জন্য ঠিক করে তাকাতেও পারছিলেন না। ঠিক কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে এসে লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। 19 জুলাই এটি ছিল মহাঘটনার দিন। ঢাকায় মারাত্মক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনা ঘটে। এই দিনে 75 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেই দিন রাত 9:30টায় হাসনাত সার্জিস হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা কর্মসূচি দেয় তারা। ছাত্রদের সাথে বৈঠকে বসতে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে 9 দফা দাবি থেকে 8 দফা দাবিতে নেমে আসে। সেই দিন রাতেই 14 দলীয় নেতাদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় কারফিউ জারি করা হবে এবং মহাসড়কে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই রাত ডিবি হারুন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বাকের মজুমদারকে তুলে নিয়ে যায়। সারা দেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ওই দিন সন্ধ্যায় মাগরিবের আজানের সময় থেমে থাকেনি গোলাগুলির আওয়াজ। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ছিল কান্নাময়। উনিশে জুলাই নিজের জীবন বাঁচানোর জন্য ছাদের এক কোণে লুকিয়েছিল এক আন্দোলনকারী, কিন্তু শেষ রক্ষাটাও হলো না তার। এক পুলিশ এসে নৃশংসভাবে গুলি করে তাকে। এই দিনে নারায়ণগঞ্জের 6 বছর বয়সী ছোট্ট শিশু রিয়া গোপ খেলা করছিল ছাদে। হঠাৎ একটি গুলি এসে লাগলো রিয়ার মাথায়, সাথে সাথে সে মারা গেল।
বাবার সাথে খামারে কাজ করে ১৩ বছরের ছেলে মোবারক। সে দুধ বিক্রি করে বাসায় বাসায়। তার খেলাধুলার প্রতি ছিল গভীর আগ্রহ। আরও অনেকেই আছে যাদের নাম জানা যায়নি, তারা শহীদ হয় এই ১৯শে জুলাই। ২০শে জুলাই কারফিউ চলার পরেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি সেনাবাহিনী। সেই দিন নাহিদ ইসলামকে অমানবিক নির্যাতনের পর চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় তারা। তারপর থেকে আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউন দেওয়ার জন্য কঠোর দাবি জানায়। ২১শে জুলাই নির্বিচারে পশুর মতো মানুষ হত্যার পথে নামে পুলিশ। গাড়ি, রিকশা ও মানুষ চাপা দিয়ে মারতেও বাদ রাখেনি তারা, যার ফলে ২২শে জুলাই আন্দোলন অনেকটা শান্ত হয়ে যায়। ব্লক রেইডের মাধ্যমে চলে পুলিশের অভিযান। বাসাবাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীরা যেমন বাড়িতে বাড়িতে যেয়ে জিজ্ঞেস করত মুক্তিযোদ্ধা আছে কিনা, ঠিক তেমনটাই ঘটেছে ২৪শে। ১৭ জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত গত ৯ দিনে সারা দেশে নানা মিথ্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে যায়। ২২শে জুলাই শেখ হাসিনা ব্যবসায়ীদের সাথে আলোচনা। সবাই বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ২৩শে জুলাই সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী সমন্বয়কেরা ১৯ জুলাই থেকে নিখোঁজ আসিফ মাহমুদ, বাকের মজুমদার, রিফাত রাশেদের সন্ধান চান তারা। এই একই দিনে ব্রডব্যান্ড ইন্টারনেট ৫ থেকে ৭ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু করা হয়। ২৪শে জুলাই চোখ বাঁধা অবস্থায় নিখোঁজের ৫ দিন পর সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদকে যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল সেখানে ফেলে দিয়ে যায়। ২৫ জুলাই বিভিন্ন কলেজের শিক্ষকেরা একের পর এক ভাঙচুর ও সন্ত্রাসী মামলা দেয় এবং গণহারে চলে গ্রেপ্তার। এমনকি হাসপাতালে আহত চিকিৎসারত শিক্ষার্থীরাও ছাড় পায়নি। এদিকে শেখ হাসিনা কোথায় কোথায় ভাঙচুর চালানো হয়েছে সেটা দেখতে বের হন। মেট্রো স্টেশনে ধ্বংসলীলা দেখে তিনি কেঁদে ফেলেন। ২৬শে জুলাই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ডিবি প্রধান ৩ সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নিয়ে যান। ২৭ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় তুলে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। এদিন সকাল ৯টার দিকে হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন, আহতদের দেখতে যান। ২০২৫ সালের ১লা জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। হাসিনা মিডিয়ার প্রবেশ বন্ধ করে তিনি ভেতরে ঢুকে পঙ্গু গুলিবিদ্ধ মানুষের ওপর থুতু ছিটিয়েছিলেন। চিকিৎসক নার্সদের বলা হয়েছিল এরা যেন চিকিৎসা না পায়। এই দিন ডিবির হেফাজতে নতুন করে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। সমন্বয়কদের জোর করে আন্দোলন প্রত্যাহারের ভিডিও রেকর্ড করে। ১লা আগস্ট বৃহস্পতিবার ২টা ৩০ মিনিটের দিকে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়, কিন্তু হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ তারা প্রত্যাহার কর্মসূচি না মেনে আবারও বিক্ষোভের ডাক দেন। ২৯শে জুলাই শিক্ষার্থীরা সব বাধা উপেক্ষা করে আবারও রাজপথে নামে। ৩০শে জুলাই হাসিনা তার কুকীর্তি ঢাকার জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং কালো ব্যাজ পরিধান করার নির্দেশ দেন। দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। অপরদিকে আন্দোলনকারীরা মুখে লাল কাপড় ধারণ করেন এবং ফেসবুক প্রোফাইল লাল করে পাল্টা প্রতিবাদ জানান। এ থেকে বোঝা যায় অধিকাংশ নাগরিক কোন পক্ষে। ৩১ জুলাই আন্দোলনের ডাকে বাংলাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি থেকে একজন অভিভাবক সহ ৯ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় ঘোষণা করে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি হবে। আন্দোলনরত এক শিক্ষার্থীকে জোরপূর্বক পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় উক্ত শিক্ষার্থী কথা বলতে চাইলেও তার মুখ চেপে ধরা হয়। এ যেন এক স্মৃতি উঠে এসেছে ৫২ ভাষা আন্দোলনের। ২রা আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের ডাক দেন। সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ। ৩রা আগস্ট ঢাকা সহ সারা দেশে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রাজপথে নামে। রাত ৩টার সময় ঘোষণা দেওয়া হয় শহীদ মিনারে সমাবেশের জন্য। সেখানে দুপুর থেকে সকল শ্রেণীর মানুষ জড়ো হতে শুরু করে। এই সমাবেশে সকল প্রধান সমন্বয়করা উপস্থিত ছিল। সেখানে তাদের আগের সব দাবি বাতিল করে এক দফা দাবিতে শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের পদত্যাগের ঘোষণা করেন। সারা দেশে চলতে থাকে অসহযোগ আন্দোলন। তার সাথে সরকারের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরকার পতনের ঘোষণা আসায় ৪ই আগস্ট শেখ হাসিনার বাহিনীরা হিংস্র হয়ে মাঠে নামে। তাদের এই হিংস্রতা ও হামলায় নিহত হয় ৯৮ জন। ওই দিন বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট
এই হতাহত ও হাসিনা বাহিনীর নৃশংসতা ও হত্যাযজ্ঞ দেখে 6ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। পরিস্থিতিটি অতিরিক্ত খারাপ হওয়ার আশঙ্কায় কর্মসূচিটি 6ই আগস্ট থেকে 5ই আগস্টে করা হয়। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সকলের এক দফা এক দাবি, সরকার পতন। 5ই আগস্ট সারা দেশে কারফিউ ভেঙে সকলে ঢাকা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে খবর আসে দুপুর 3টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর মধ্যে জনতা জানতে পারেন 16 বছর স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বিকাল 4টায় ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। চারিদিকে আনন্দের পরিবেশ গড়ে ওঠে, যে যার মতো গণভবন থেকে জিনিসপত্র নিয়ে আসে। যদিও পরবর্তীতে শিক্ষার্থীরা সেগুলো পুনরুদ্ধার করে। এখানে যে হ্যাপি এন্ডিং হয়েছে তেমনটা নয়। 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড থেমে থাকেনি। সেই দিন বিকালের দিকে ঢাকা আশুলিয়া থানার সব পুলিশ সদস্য এবং ঢাকা ডিবি উত্তরের সদস্যরা আসামিদের আদেশে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে আসাবুর, আব্দুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজন, সাজ্জাদ হোসেন সজল এবং বায়েজিদকে হত্যা করে এবং আশুলিয়া থানার সামনে পুলিশ ভ্যানে নিহতদের লাশ পুড়িয়ে দেয়। এলাকাবাসীর বিবৃতিতে পরবর্তীতে জানা যায় যে তাদের মধ্যে একজন জীবিত ছিল। 2025 সালে এসে এখন না হয় পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ভেবে দেখুন তখন পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। তাদের বাবা মার কথা একটু ভেবে দেখুন, কত বাবা মার কোল খালি হয়েছে, কত বাবা মা তাদের সন্তানের লাশ বা মরদেহ দেখতেও পারেননি। এমন অনেক পরিবার ছিল যাদের শেষ ভরসা ছিল তাদের সন্তানেরা। এক কথায় বলতে গেলে তারা তাদের শেষ সম্বল ও ভরসা হারায়। আমি আজকে যা কিছু বলতে পেরেছি তার পেছনে কারণটা হলো আমাদের বাক স্বাধীনতা আছে। আর এই বাক স্বাধীনতা পেয়েছি আমরা কিছুদিন হলো। স্বৈরাচারের আমলে যেটা করা আমার বা আমাদের পক্ষে দুঃস্বপ্নের মতো ছিল। 2024 সালের আগস্ট থেকে এই পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আবার এই বাক স্বাধীনতা হারাবো, সে যে সরকারই আসুক না কেন। ভিডিওটিতে যদি আমি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।